দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, ঢাকা মেডিকেল থেকে সবশেষ অবস্থানটি গোপালগঞ্জ সদরের চুরাঙ্গি এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সি মারা গিয়েছে। অর্থাৎ যিনি গত বুধবার যে সংঘর্ষটি হয়েছিল গোপালগঞ্জে, সেই সংঘর্ষের যে আহত হয়েছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, তিনি বৃহস্পতিবার 17 জুলাই দিবাগত রাত 2:45 সময় দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এবং গুলিবিদ্ধ রমজান মুন্সি গোপালগঞ্জ সদরের থানাপাড়া এলাকায় মৃত আকবর আলী মুন্সির ছেলে। তিনি অটোরিকশা চালাতেন বলে জানা গেছে। রমজান মুন্সির ভাই ইমরান মুন্সি জানান, বুধবার দুপুর 2:30টার দিকে অটোরিকশা নিয়ে গোপালগঞ্জ সদরে চৌরাঙ্গি কোর্টের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ব্যক্তির গুলি তার ডান হাতের কবজির উপরে এবং ডান পাশে বগলে লাগে। বুলেটটি তার শরীরের ভিতরে থেকেই যায়। খবর পেয়ে আমরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে ঢাকা মেডিকেল ভর্তি করি। পরে আজ রাত 2:45টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক হোসেন জানান, গোপালগঞ্জ সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় রাত 2:45টার দিকে মারা যায়। মরদেহ বর্তমান হাসপাতালে রাখা ছিল, কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে তারা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের জানানো হয়েছে। এদিকে গোপালগঞ্জের পরিস্থিতি এখনো থমথমে। আজ সকাল 11টা পর্যন্ত কারফিউ থাকলেও 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত জুমার নামাজের কারণে সেটি শিথিল করা হয়েছে এবং দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জে যে কারফিউ ছিল সেটি কিন্তু চলমান থাকবে। আপনাদেরকে আমরা যেমনটি জানাচ্ছিলাম গোপালগঞ্জের সবশেষ অবস্থানটি, এবং সেটি গোপালগঞ্জে যিনি আহত হয়েছিলেন তিনি কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই নিয়েও কিন্তু গোপালগঞ্জের ঘটনায় মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। কারফিউ চলায় জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। বিভিন্ন স্থানে সেনাবাহিনী যে টহল সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সহিংসতা ঘটনায় 20 জনকে আটক করা হয়েছে। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়িয়েছে 45 জন। এদিকে গত 16 জুলাই বুধবার এনসিপির যে কর্মসূচিটি ছিল লং মার্চ টু গোপালগঞ্জ, এই কর্মসূচিতে ঘিরে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং এ সময় পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সাথে সংঘর্ষ চলাকালীন সময় এই 5 জন এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া গেছে। এই 5 জন নিহত যে হয়েছে, এই 5 জন আসলে কার গুলিতে নিহত হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আত্মরক্ষার জন্যই মূলত এই যে তাদের গুলি করা উপরে ফায়ার করা সেটি কিন্তু করা হয়েছে। কারণ সেনাবাহিনী যদি আত্মরক্ষার জন্য গুলি না করতো তাহলে কিন্তু এখানে আরো প্রাণ নাশের সংখ্যা আরো অনেক বেড়ে যেত। কারণ পুলিশের পক্ষে সেই ঘটনাটি একা কভার করা সম্ভব হচ্ছিল না। এই কারণে কিন্তু বাধ্য হয়ে সেনাবাহিনী নিজেদের আত্মরক্ষার জন্যই মূলত এমন একটি কাজ করেছে। আইএসপিআর থেকে কিন্তু এমনটাই জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত যে এলাকাটি অর্থাৎ গোপালগঞ্জের পৌর শহর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কারফিউ চলাকালীন সময় কেউ ঘর থেকে বের হতে পারছে না জরুরি প্রয়োজন ছাড়া, এবং কাউকে কিন্তু বের হওয়ার যে সুযোগ সেটিও কিন্তু দেওয়া হচ্ছে না। সরাসরি তাদের বলা হচ্ছে যে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। কারণ এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর মূলত কাউকেই কিন্তু ঘর থেকে বের হতে দেওয়া হয় না। এখন পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনীর হাতে 45 জনের মতো আটক হয়েছে এই এনসিপির উপরে যে হামলাটি হয়েছে সেটির কারণে। এবং এনসিপি একটি হামলার কারণে একটি মামলা দায়ের করা হয়েছে, যে মামলাটি আরো গ্রেপ্তার হতে পারে। অর্থাৎ সেখানে যারাই দায়ী থাকুক না কেন সকলকে কিন্তু মূলত গ্রেপ্তার করা হবে। সেদিন দুপুর 2টা নাগাদ তারা সমাবেশ স্থলে আসেন এবং পথসভায় কিন্তু বক্তব্য দেন। এবং পথসভায় যে বক্তব্যটি দেন সেই বক্তব্যটি দেওয়ার শেষে তারা অন্য কোনো জেলার উদ্দেশ্যে যাওয়ার পথেই লঞ্চঘাট নামে যে এলাকাটি রয়েছে সেই লঞ্চঘাট এলাকাতেই তাদের উপরে হামলা চালায়। প্রথমে ককটেল বিস্ফোরণ করা হয়, এরপরে ইট পাথর যেটি রয়েছে ইটের যে নিক্ষেপ সেটি কিন্তু করা হয়। এবং এরপরেই কিন্তু মূলত তাদেরকে অর্থাৎ এনসিপি যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে সরিয়ে এনে পুলিশ সুপারের যে কার্যালয়টি রয়েছেন সেই কার্যালয়টি রাখা হয়।